বন্ধুরা আমি তোমাদের কথা দিয়েছিলাম ডব্লিউবিজি বোর্ড থেকে কাউন্সিলিং নোটিশ আসার আগে পর্যন্ত তোমাদের মনের মধ্যে যত রকম কাউন্সিলিং রিলেটেড প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সঠিক সমাধান করে দাও এবং কাউন্সিলিং সম্পর্কে তোমাদের প্রসেস সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ সম্পূর্ণ ধারণা তৈরি করে দেওয়া তারই আজকে প্রথম ভিডিও আমরা শুরু করছি। অর্থাৎ কাউন্সিলিং ডেটে এরপর থেকে অনেক ভিডিও আসতে চলবে, প্রত্যেকটা রাউন্ড সম্পর্কে প্রত্যেকটা তথ্য সম্পর্কে এক একটা জিনিস, তোমার মক অ্যালটমেন্ট কি জিনিস বা তোমার ইয়েস নো আপগ্রেডেশন কি জিনিস, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও আনবে যাতে তোমরা ঠিকভাবে স্বচ্ছভাবে বুঝতে পারো। তাই তোমাদের একটা রিকোয়েস্ট, আজকের থেকে পরবর্তী যে সমস্ত কাউন্সিলিং রিলেটেড ভিডিওগুলো আনবো প্রত্যেকে সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবা, প্রত্যেকে সঠিকভাবে রেসপন্স করবা এবং তার সাথে তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন হতে পারে কাউন্সিলিং রিলেটেড তোমাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে এবং কাউন্সিলিং একটা খুব ভাইটাল জিনিস, সেজন্য প্রত্যেকের প্রশ্ন আমার এই কমেন্ট বক্সে করবা, তার আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবো। আজকে আমাদের ফার্স্ট ভিডিও যেখানে আমি একদম পুরো ব্রিফ ইন্ট্রোডাকশন তোমাদের করে দেবো যে কাউন্সিলিং প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো আমরা শুরু করে দেখো ভিডিও শুরু করার আগে বলি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, এখন থেকে একদম শেষ পর্যন্ত তোমাকে সবকিছু আপডেট দিতে থাকবো, প্রত্যেকটা সম্পূর্ণ তথ্য দিতে থাকবো। ডব্লিউবিজি বোর্ড থেকে যে কোনো নোটিফিকেশন আসা মাত্রই আমার চ্যানেল তুমি নোটিফিকেশন দেখতে পাবা। তার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা নোটিফিকেশন বেলটাকে অল করে রাখো, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে রাখো। তো যাই হোক, সেসব কথা বাদ দিই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার আমরা আসি দেখো কাউন্সিলিং রিলেটেড ভিডিওর ক্ষেত্রে প্রথমত কাউন্সিলিং প্রসেসটা কি ভাবে হয়। প্রথমত তোমাদের আসবে ডব্লিউবিজি বোর্ড থেকে কাউন্সিলিং নোটিশ, সেখানে তোমার কাউন্সিলিং নোটিশে তোমাদের মনে যা যা প্রশ্ন থাকে, যদি কোনো এক্সট্রা কিছু এবার অ্যাড করে সমস্ত কিছু লেখা থাকবে, আমি তোমাদের জানিয়ে দেবো বোর্ড নোটিশ আসলে। এক্সট্রা ধরো রেজিস্ট্রেশনে যা যা লাগতো এবার যদি অন্য কিছু এক্সট্রা লাগে বা ওবিসি সার্টিফিকেটে কি কি শংসাপত্র হবে, কি ওবিসি সার্টিফিকেট কি থাকবে কি থাকবে না, যে সমস্ত মনের যে জটটা তোমাদের মধ্যে আছে সমস্ত কিছুই ওই কাউন্সিলিং নোটিশে তোমরা দেখতে পাবা। কাউন্সিলিং নোটিশ আসলে প্রত্যেকটা তথ্য আমি তোমাদের উপস্থাপন করে দেবো। তারপরে কাউন্সিলিং নোটিশ আসার পরে সেখানে লেখা থাকবে তোমার রেজিস্ট্রেশন কবে হচ্ছে, চয়েস ফিলিং তুমি কবে করতে পারবা, চয়েস লক তুমি কবে করতে পারবা, রেজাল্টের তোমার ডেট কবে হবে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের রেজাল্ট কবে আসবে, সমস্ত কিছু কিন্তু ওই কাউন্সিলিং নোটিশে তোমাদের লেখা থাকবে। এবার দেখো প্রত্যেকটা ডেট কিন্তু ঠিকভাবে তোমাকে জেনে রাখতে হবে। ডেট যদি পিছিয়ে যায় তাহলে বুঝতে পারছো তোমার এই বছরে ক্যান্সেল এখানে অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল, সেজন্য ডেট ঠিকভাবে কিন্তু ইউটিলাইজ করতে হবে, তোমাকে মনে রাখতে হবে এবং সেই মতো তোমাকে কাজ করতে হবে। তো বলে তোমাদের মনে এখন বেশিরভাগ প্রশ্ন আছে যে ডোমিসাইল সার্টিফিকেট বা টিএফডব্লিউ সার্টিফিকেট সম্পর্কে। দেখো যদি কোনো এবার এক্সট্রা কিছু অ্যাড হয় তাহলে আমি তোমাদের বলি, দেখো রেজিস্ট্রেশন যবে থেকে শুরু হবে, রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগে যখন থেকে কাউন্সিলিং নোটিশ দিবে, কাউন্সিলিং নোটিশ আর রেজিস্ট্রেশন মধ্যে 4-5 দিন বা 3-4 দিন মতো ধরো গ্যাপ থাকবে। সেই 3-4 দিন গ্যাপ থাকবে প্লাস রেজিস্ট্রেশন আর ফিজিক্যাল ভেরিফিকেশন। এই ফিজিক্যাল ভেরিফিকেশন তো তোমার লাগবে টিএফডব্লিউ ডোমিসাইল সার্টিফিকেট। মোটামুটি তুমি তোমার কাউন্সিলিং নোটিশ আসা পর্যন্ত মোটামুটি তুমি 10-12 দিন মতো গ্যাপ পাচ্ছ, ধরো মোটামুটি হলো 9-10 দিন গ্যাপ পাচ্ছ। তখন তুমি সেই দিনেরগুলোর মধ্যে 9-10 দিনের মধ্যে তুমি এগুলো করার চেষ্টা করবে। তার কারণ ডব্লিউবিজি বোর্ড থেকে ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে আরো কোনো যদি তথ্য কিছু যদি অ্যাড হয় বা কোনো কিছু যদি অ্যাড হয় সেই জন্য বলছে কাউন্সিলিং নোটিশ পর্যন্ত অপেক্ষা করতে পারো, তারপরে তুমি সেগুলো করতে পারো। এবার যদি কারো মনে হয় খুব কাছাকাছি সবকিছু থাকে তাহলে যদি কেউ করতে ইচ্ছা করে বা যদি তোমার মনে হয় যে সময় পরে না পাওয়া যেতে পারে, কেউ করে রাখে আগে থেকে, তাহলে করে রাখতে পারে। তবে আমি আশা করছি 9-10 দিন এনাফ টাইম, তার মধ্যে সমস্ত কিছু করে নিতে পারবে কাউন্সিলিং নোটিশ আসার পর্যন্ত। মানে কাউন্সিলিং নোটিশ আসলে তারপর থেকে শুরু করতে পারো ওগুলা, ডোমিসাইল কিভাবে বানাবো, ডিএফডব্লিউ সার্টিফিকেট কিভাবে বানাবো, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও আমি আনবো, অসুবিধা নাই। দেখো তাহলে কি করতে হবে, প্রথমত তোমার কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। কাউন্সিলিং নোটিশ আসলো, তার কিছুদিন পরে তোমার রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন তোমার যে কিছু ডকুমেন্ট রাখতে হবে, মানে লাগবে, যেভাবে তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলে, এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিলে, ঠিক সেইভাবেই কাউন্সিলিংয়ের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমার সমস্ত ঠিকানা বা কি কি সার্টিফিকেট আছে কি নাই ওইগুলো ইয়েস নো সব কিছু দেখাতে হবে। কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করার সময় তখন তোমাকে চেক করবে যে তুমি সার্টিফিকেট যেগুলো দিয়েছিলে রেজিস্ট্রেশন সময় যেগুলো বলেছিলে আমার এগুলো আছে, আমার ইডব্লিউ সার্টিফিকেট আছে, তখন সেগুলো ওখানে চেক হয়, বুঝতে পেরেছো? তো এবার দেখো ফার্স্টে কি হলো আমাদের হলো কি, প্রথমে আমাদের হলো কাউন্সিল নোটিশ আসলো, তারপর আমাদেরকে রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশনের পরে তোমার একটা যেটা সবচেয়ে বেশি ভাইটাল জিনিস সেটা হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল জিনিস, তার কারণ চয়েস ফিলিং কিন্তু তুমি আগে কিন্তু তোমার কোনো পাবে না, আগে তোমার কিন্তু কলেজের কোনো লিস্ট পেয়ে যাবে না যে আমার এই কলেজে হতে পারবো আমি সেইভাবে চয়েস ফিলিং, সেটা কিন্তু পাবে না। তোমাকে ফার্স্ট ইয়ারের কাট অফকে অনুযায়ী ফার্স্ট ইয়ারের কাট অফকে ধরে তোমাকে আইডিয়া করে একটা চয়েস ফিলিং করতে হবে। সেজন্য দেখো আমি বেশিরভাগ দেখো প্রাইভেট কলেজ আর কিছু গভর্নমেন্ট কলেজের আমরা 2024 লাস্ট রাউন্ড কাটা কিরকম ভাবে যেতে পারে 2023কে অনুসরণ করে আমি কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি। না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আরো কিছু ভিডিও আসবে, প্রত্যেকটা যেগুলো বাকি আছে। একজন আমাকে রিকোয়েস্ট করেছে ম্যাক আউট সম্পর্কে, সম্পূর্ণ সবগুলো আসবে, অসুবিধা না, আমি দিতে থাকবো। তো দেখো কি করতে হবে, চয়েস ফিলিং তাহলে কি বললাম, চয়েস ফিলিং কিন্তু 2023-2022-এর যে অ্যাকচুয়ালি যে কাট অফটা গিয়েছিল
সেইটাকে অনুসরণ করে তোমাকে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে আগে থেকে কোনো নোটিশ বা কোনো কিছু ডব্লিউবিসি বোর্ড কিন্তু পাবলিশ করবে না। তোমাকে সেরকম তথ্য অনুসারে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং তুমি সাজাবা তোমার ব্রাঞ্চ অনুযায়ী, প্রত্যেক কিছু ইকে সাজাবা, ঠিক আছে? প্রত্যেকটা কলেজ থাকবে, কলেজের পাশাপাশি তুমি ব্রাঞ্চকে চুজ করবা এবং সেই অনুযায়ী তুমি চয়েস ফিলিং করবা। ওকে, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে মক অ্যালটমেন্ট বলে একটা জিনিস আসবে, সিট আসবে তোমাদের ক্ষেত্রে। মক অ্যালটমেন্ট কি হবে? যেখানে তোমাকে ডব্লিউবিসি বোর্ড দেখাবে যে তোমার সিলেকশন অনুযায়ী তোমার যে চয়েস ফিলিং করেছিলা সেই অনুযায়ী তুমি মোটামুটি এই কলেজ পেতে পারছো বা পাচ্ছ, মোটামুটি তখন ধারণা হবে যে তুমি এই কলেজগুলো পাচ্ছ। আবার দেখা যাচ্ছে যে চয়েস ফিলিং তুমি করেছিলা কিন্তু মক অ্যালটমেন্টে তুমি দেখছো যে সেই কলেজগুলো তুমি পাচ্ছ না, তখন তুমি কি করবা? তখন তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। যখন মনে হচ্ছে ধরো তুমি কেউ জেজেইসি তে সিএসসি নিয়েছে বা ধরো জেজেইসি কেউ আইটি নিয়েছে, কিন্তু তখন যখন রেজাল্ট আসলো তখন মনে হলো যে তার জেজেইসি আইটি বাদেও সিএসসি হতে পারে, তাহলে তুমি অল্টারনেট করতে পারো। কেউ ধরো জেজেইসি সিএসসিটা আগে রেখেছিলা, জেজেইসি তোমার আইটিটা আগে রেখেছিলা, তখন তুমি জেজেইসি সিএসসিটাকে আগে রাখতে পারো। এইভাবে তুমি ব্রাঞ্চ অনুযায়ী সেপারেট করে সাজাতে পারো। মক অ্যালটমেন্ট একটা খুব সুবিধার জিনিস, তার কারণ তুমি বুঝতে পারবা যে তোমার কি কি ব্রাঞ্চ অ্যাকচুয়ালি হতে পারে, কোন কলেজে হতে পারে। তখন সেই অনুযায়ী তুমি যে চয়েস ফিলিং করেছিলা সেই চয়েস ফিলিং লিস্টটাকে কিন্তু পাল্টে পেতে পারো, বুঝতে পেরেছো? সেই চয়েস ফিলিং লিস্টটাকে পাল্টাতে পারো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তুমি বুঝতে পারবে যে কোন কলেজ হচ্ছে, সেই অনুযায়ী তুমি সাজাতে পারো, বুঝতে পেরেছো? তো চয়েস ফিলিং একটা খুব বড় জিনিস। তো দেখো, চয়েস ফিলিং করতে তোমার যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেটা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আমি এখানে কোনো আর্থিক কোনো মানে টাকা নিতে পারবো না, আমার আত্মসম্মানে বাঁধবে, আমি সত্যি কোনো টাকা নিতে পারবো না, আমাকে এটা বেশি জ্ঞান মনে করো না। তোমাদের চয়েস ফিলিং কটা কলেজে চুজ করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি কোনো টাকা নিবো সেটা আমি কোনোদিনও করতে পারবো না। তো যাই হোক, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানে মোটামুটি 150 জন মতো যুক্ত আছে বা 250 জন মতো যুক্ত আছে। সেখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু চয়েস ফিলিং এর সব আলোচনা থাকলে প্রত্যেকেই কিন্তু আলোচনা করবে, সবাই কিন্তু আলোচনা করে, তো সবারই আলোচনার মধ্যে তোমার আলোচনাটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, তোমরা সেটা জয়েন হতে পারো, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, চয়েস ফিলিং এর জন্য আমি একটু সাহায্য করতে পারি তোমাদের ক্ষেত্রে। ওকে, এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। দেখো, বেশি বকবো না, তাহলে চয়েস ফিলিং হয়ে গেল। চয়েস ফিলিং এর পরে তারপর তোমাকে কি করতে হবে? মক অ্যালটমেন্ট বেলা বললাম, মক অ্যালটমেন্ট তুমি বুঝতে পারবে যে তোমার কোন মাসটা অ্যাকচুয়ালি পাবা বা নেওয়া উচিত, সেই অনুযায়ী তুমি আবার ভালো করে আবার চয়েস ফিলিং করে সাজালা। তারপরে চয়েস ফিলিং করার পর তোমাকে চয়েস লক করতে হবে, যে তোমাকে এই যে কলেজগুলো তুমি আমি মনে হচ্ছে তুমি এই কলেজগুলো পাবাই শিওর মক অ্যালটমেন্টের দ্বারা, যে মনে হচ্ছে যে এই কলেজ তুমি পেতেই পারো, সেই অনুযায়ী তুমি বাড়ির কাছাকাছি অনুযায়ী বা ভালো যেগুলো ভালো প্লেসমেন্ট তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, সেই অনুযায়ী ধরো তুমি চয়েস লক করে দিলা যে এই কলেজগুলো আমি নিতে পারবো। চয়েস লক হওয়ার পরে তখন তোমাদের আসবে রেজাল্ট। কি রেজাল্ট? ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের কিন্তু রেজাল্ট আসবে। ধরো তুমি ফার্স্ট রাউন্ডের ধরো তোমার ওই যে চয়েস লক করেছিলা তার মধ্যে কোনো একটি কলেজের কোনো একটি ব্রাঞ্চ তুমি পেয়ে গেলা। এবার তোমার মনে হচ্ছে যে না, আমি এই কলেজের এই ব্রাঞ্চটা পেলাম, তবে আমি যদি চেষ্টা করি, যদি আমি এই ব্রাঞ্চটা পাই, সেকেন্ড রাউন্ডে যদি আমি এই ব্রাঞ্চটা পাই, তাহলে তো একটা চেষ্টা করা যায়। যদি এরকম মনে হয় তোমাদের ক্ষেত্রে, তাহলে তোমরা কি করতে পারো? তাহলে তোমরা করতে পারো, ইয়েস করতে পারো। ইয়েস আপগ্রেডেশন একটা জিনিস থাকে। ইয়েস আপগ্রেডেশন ফর মানে দেখো, যে তুমি অ্যাপ্লাই করলে, ধরো অ্যাপ্লাই করার পর তোমার ধরো হয়ে গেল, মানে তোমার ধরো একটা কলেজে একটা ব্রাঞ্চ হয়ে গেল, তখন তাও তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সেই কলেজে যেতে হবে। সেই কলেজে গিয়ে তখন তোমাকে ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। ইয়েস আপগ্রেডেশন মানে যে তুমি আবার সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করতে চাও, আর নো আপগ্রেডেশন মানে তুমি আর সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করতে চাও না, তোমার ফার্স্ট রাউন্ডে একটা খুব ভালো সিট, একটা ভালো ব্রাঞ্চ চলে এসেছে, একটা ভালো কলেজ চলে এসেছে, তুমি সেটাকে নিতে চাও, তাহলে তুমি সেখানে ইয়েস আপগ্রেডেশন করবা। তারপর তোমার যে সমস্ত ডকুমেন্ট সেগুলো চেক হয়, তারপর তোমার অ্যাডমিশন প্রসেস হয়ে যায়। অ্যাডমিশন সময় তোমার 5,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে সিট বুক করার জন্য। ওকে, বুঝলে? আর যদি কারো মনে হলো যে আমি আবার সেকেন্ড রাউন্ডে চান্স দেবো, তখন তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম ইয়েস আপগ্রেডেশন ফর্ম তোমাকে অ্যাপ্লাই করতে হবে, মানে ভরতে হবে। এবার ইয়েস আপগ্রেডেশন যখন হবে তখন তুমি আবার সেকেন্ড রাউন্ডে কিন্তু একইভাবে তুমি করতে পারো, চয়েস ফিলিং বা চয়েস লক এইভাবে তুমি আবার করতে পারো। বা সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং কি করবা? চয়েস ফিলিং চয়েস লক তোমার আগে করা থাকবে, তারপর তোমার রেজাল্ট আসবে সেকেন্ড রাউন্ডে, তুমি আবার চেক করতে পারো যে তোমার একটা ওই র্যাঙ্কে তোমার একটা কোনো ভালো ব্রাঞ্চ বা ভালো কলেজ আসছে কিনা, সেকেন্ড রাউন্ডে তখন তুমি চেক করতে পারো, বুঝলা? তারপরে মপ আপ রাউন্ড কিন্তু এর থেকে আলাদা। সেকেন্ড থার্ড রাউন্ডের সেটা কিন্তু আলাদা, তার কারণ মপ আপ রাউন্ডে আবার রেজিস্ট্রেশন করতে হয়। মপ আপ রাউন্ডে একটু আলাদা, কি বললাম, মপ আপ রাউন্ডে আবার রেজিস্ট্রেশন করতে হয়। তো মপ আপ রাউন্ড এবং ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যদি তোমাদের আবার করতে হয়, তাহলে তোমাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। যারা করেছো তাদেরকেও রেজিস্ট্রেশন করতে হবে। আবার কেউ ধরো করোনি রেজিস্ট্রেশন আগে, তাহলে তাকেও প্রথমে আবার মপ আপ রাউন্ডে এসে রেজিস্ট্রেশন করতে হবে। তো এইভাবে তোমরা বুঝতে পারছো যে কিভাবে রেজিস্ট্রেশন হয়। তো মপ আপ রাউন্ড আর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ সম্পর্কে আমি আলাদা সামনে একদিনের মধ্যে ভিডিও আনছি ঠিকভাবে। আর
প্রত্যেকটা যে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে যে মক অ্যালটমেন্ট কি, তারপর তোমার নো আপগ্রেডেশন, ইয়েস আপগ্রেডেশন কি, প্রত্যেকটা কাউন্সিলিং প্রসেসের উপর প্রত্যেকটা তথ্যের উপর আমি আলাদাভাবে ভিডিও আনছি, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিও অ্যাক্টিভ থাকবা, রেসপন্স করবা এবং তার সাথে কিন্তু পুরোটা সম্পূর্ণভাবে দেখবা। তাহলে আমি কি বলতে পারলাম, বুঝাতে পারলাম, কি বুঝালাম যে ফার্স্টে তোমার কি আসে, ফার্স্টে তোমার আসবে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের পরে তোমার কি হবে, রেজিস্ট্রেশন তোমার পরে তোমার তোমার চয়েস ফিলিং করতে হবে, তোমার সেটা নিজের মত অনুযায়ী, মানে 2023-22 সালে যে কাট অফ সেটাকে অ্যানালাইসিস করে তোমাকে মনে করতে হবে যে বুঝতে পারবে যে এই হতে পারে এই কলেজ, তো সেই অনুযায়ী তোমাকে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার পরে তোমার মক অ্যালটমেন্ট একটা সিট বেরোবে, সেখানে তুমি বুঝতে পারবা যে এবারকার 2024-এর পরিস্থিতি কেমন, কাট অফ কেমন গেল, যে সেই অনুযায়ী তুমি আবার কলেজগুলোকে আবার চয়েস ফিলিংটা আবার নতুন ভাবে করতে পারবা, বা চয়েস ফিলিং আবার কিছু হেরফের করতে পারবা, চেঞ্জ করতে পারবা। তো সেই মক অ্যালটমেন্ট যখন হয়ে যাবে তখন তোমাকে সেই চয়েস যেগুলো তুমি চয়েস ফিলিং করলা ওগুলোকে তোমাকে চয়েস লক করতে হবে। চয়েস লক মানে তোমার একবার সেট হয়ে গেল, ওই যে কলেজগুলো, ওই ব্রাঞ্চগুলো যেগুলো চুজ করলো সেগুলো তোমার একবার সেট হয়ে গেল, এবং সেই যে তুমি কলেজ চয়েস লক করলা সেই অনুযায়ী তোমার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে রেজাল্ট আসবে। এবার যদি মনে হয় যে ফার্স্ট রাউন্ডে আমার এই ব্রাঞ্চটা আমার ভালো লাগছে, এই কলেজটা হয়ে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা না, তুমি নো আপগ্রেডেশন ফর্ম অ্যাপ্লাই করবে। এবং যদি মনে হয় যে না আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত আবার যাবো, তাহলে তুমি ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে, ইয়েস করে তুমি আবার সেই রাউন্ড থেকে বেড়ে যাবে। আর যারা একবার নো করে দিলে তারা কিন্তু আবার সেকেন্ড রাউন্ডে গিয়ে বসতে পারবে না। নো হওয়া মানে তোমরা সেখানেই কিন্তু হয়ে গেলে, ঠিক আছে, মানে সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে, বুঝতে পারলে? তাহলে নিশ্চয়ই আমি আজকে মোটামুটি একটা তোমাদের ধারণা দিতে পারলাম কাউন্সিলিং প্রসেস সম্পর্কে। এরপরে ডিটেলস ভিডিও আনছি, অবশ্যই যারা যারা নতুন ছিল তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, তার কারণ সম্পূর্ণ ইম্পর্টেন্ট আপডেট তুমি এই চ্যানেল থেকে সর্বাগ্রে পাবে। ধন্যবাদ।